বিকেলবেলা বন্ধুদের সাথে কথা বলতে বলতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। হাসি মজা করতে করতে যাচ্ছি, হঠাৎ কোথা থেকে একটা মেয়ে আসলো। মেয়েটা পিচ্চি, হয়তো ক্লাস 5-এ বা 6-এ পড়ে। আমাদের সামনে এসে আমাকে বলতে লাগলো, এই যে ভাইয়া, আমার একটা উপকার করবেন। বলো পিচ্চি আপি। আমি মোটেও পিচ্ছি না, আমি ক্লাস 6-এ পড়ি। ও সরি, পিচ্চি বলো। আমি আমার বিড়ালটা হারিয়ে ফেলেছি, একটু খুঁজে দিবেন। কি? ভাইয়া প্লিজ, আমি আমার টমকে খুব ভালোবাসি। টমকে? টম হলো আমার বিড়ালের নাম, গাধা একটা। লে হালুয়া, আমি কেমনে জানবো তোমার টমটমের কথা? দেখুন ভাইয়া, আমার টমকে টম টম বলবেন না। আচ্ছা তুমি কি পাগল? আপনাকে আমি এই বলে আমার হাতে কামড় দিয়ে দৌড়ে চলে গেল। এসব আমার বন্ধুরা দেখে হাসতে লাগলো। আমি ব্যথায় মা গো বাবা গো বলে চিল্লাচ্ছি, আর হারামি বন্ধুরা দাঁত কেলিয়ে হাসছে। তখন জিহাদ বলল, দোষ, কামড়টা কেমন লাগলো? আরে শালা মজা নিস, এদিকে আমি ব্যথায় মরছি। তোর কপাল এটাই ছিল। কি সুন্দর করে কামড় দিল। মেয়েটা এমন কেন করলো রে? তুমি চান্দু মেয়েটাকে পাগল বলবা, আর মেয়েটা তোমায় চুমু দিবে? চুমু দিলে না করি না, আমার মন অনেক বড়, সেখানে সবার জায়গা হবে। সবাইকে বোনের নজরে দেখবি। দেখলি না মেয়েটা তোকে কি সুন্দর করে ভাইয়া ডাকলো। ভাইয়া থেকে জামাই হব, তোদের কথা দিলাম। তার মানে আমাদের লেখক প্রেমে পড়েছে, এটাও সম্ভব? ইয়ে না মানে হাত ব্যথা করছে, চল। কথা এড়িয়ে যাচ্ছিস কেন? তুই ব্যথায় মরে যাওয়ার আগে স্বীকার কর। ঠিক, স্বীকার কর, না হলে ছাড়ছি না। আরে ধুর, রাগ দেখিয়ে লাভ নাই চান্দু। প্রেমে পড়ছি, এবার ছেড়ে দে। এরপর হাত ধরে বাসায় চলে যেতে লাগলাম। এবার আমার পরিচয়টা দেই, আমি শাহরিয়ার রহমান, এবার এসএসসি দিব। বাবা মার তৃতীয় সন্তান, আমি ছোট, আমার বড় ভাই আর আপু আছে, বাবা আইনজীবী, মা গৃহিণী। আমি বাসায় গিয়ে কলিং বেল দিলাম, একটু পর ভাবি এসে দরজা খুলে দিল। ভাবি, খুব খিদে পেয়েছে। সোফায় বস, চা আর বিস্কুট দিচ্ছি। আচ্ছা ঠিক আছে মা, কই? রুমে আছে হয়তো। এরপর ভাবি চলে গেল, আমি সোফায় বসে ফোন টিপছি। একটু পর ভাবি চা বিস্কুট নিয়ে আসলো, আমি চা খাচ্ছি আর ভাবির সাথে গল্প করছি। তখন ভাবি বলল, শারিয়ার আমাকে নিয়ে আমাদের বাসায় যাবে? কেন ভাইয়া? তোমার ভাই তো ভাই, আর তার কোনো সময় নেই, তাই বললো তোমাকে নিয়ে যেতে। ও আচ্ছা, কবে যাবে? কালকে যাব। আচ্ছা তাহলে আমি কালকে স্কুল শেষে নিয়ে যাব। আচ্ছা এখন গিয়ে পড়তে বসো কেমন? এরপর আমি আরো কিছুক্ষণ গল্প করে রুমে গিয়ে পড়তে বসলাম। কিন্তু আমার একটা অভ্যাস, পড়তে বসলে ফোন টিপি, তাই দুইটাই করতে লাগলাম। একটু পর আপু আসলো, আপু এসে ঝাড়ি দিয়ে বলল, কিরে, পড়তে বসে ফোন টিপিস কেন? আমার মনে রং লাগছে এই জন্য। চুপচাপ পড়তে বস। তুই প্রেম কর, যা। থাপ্পড় দিব একটা, সে তোর দুলাভাই হয়। হইছে, যা তো, বিরক্ত করিস না। এরপর চলে গেল। আমিও মোটামুটি কালকের পড়া শেষ করে রাতের খাবার খেতে গেলাম। খাবার খেয়ে রুমে এসে ফোনটা চার্জে দিয়ে শুয়ে পড়লাম। আর তখনই মনে হলো রাস্তায় দেখা সেই পিচ্চি মেয়েটার কথা। আমি মেয়েটার কথা ভাবছি আর একা একা হাসছি। সত্যি মেয়েটা অনেক সুন্দর। এই পিচ্চি মেয়েটা যদি আমার বউ হতো কত ভালো হতো। আচ্ছা, তার নামটা জানা হলো না, কি করা যায়? কালকে কি মেয়েটা সেখানে আসবে? আর আসবে কেন? মেয়েটা তো পিচ্চি। উফ, যদি দেখা হতো মন ভরে দেখতাম। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই। সকালবেলা ঘুম ভাঙলো বাবার নীতি কথা শুনে। প্রতিদিন আমার ঘুম ভাঙে নীতি কথা শুনে। শালা এমন বাবা থাকলে জীবনটা শেষ। সকাল সকাল কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, সব শেষ করে বাবা আবার বলতে লাগলো, ভালো ছাত্র কখনো 9টায় ঘুম থেকে উঠে? আব্বা চুপ করো তো। তোর ক্লাসমেটটা সারাদিন পড়াশোনা করে আর তুই বনজামি করিস। উফ কি জ্বালা, চুপ করো তো। স্কুলে কি আমি যাব? হ্যাঁ তুমি যাও, ভালো হবে। চুপ, ওঠ। বাবার ঝাড়ি খেয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে স্কুলের জন্য রেডি হয়ে নিলাম। তারপর গেলাম খাবার খাওয়ার জন্য। খাবার খেয়ে মার কাছ থেকে টাকা নিয়ে সাইকেল চালিয়ে স্কুলে চলে আসলাম। স্কুলে এসে সাইকেল রেখে ক্লাসে গেলাম। ক্লাসে গিয়ে দেখি জিহাদ মেয়েদের সাথে কথা বলছে। আমাকে দেখে আমার কাছে আসলো আর বলল, দোষ, আমাকে ওরা একা পেয়ে চড় দিছে। কি বলিস, তাই নাকি? রে। ওকে দাঁড়া দেখছি। এরপর আমি ব্যাগ রেখে তাদের কাছে গেলাম। আমি গিয়ে বললাম, কি হলো, জিহাদকে মারছো কেন? তাহলে আমাদের সাথে ফাজলামো করে কেন? কি করছে? আমাদের ব্যাগ দিয়ে বেঞ্চ পরিষ্কার করছে। তাই নাকি? এটা তো একটা ভালো কাজ। এই বলে আমিও তাদের ব্যাগ নিয়ে আমার জায়গা মুছে ব্যাগটা আবার তাদের কাছে ফিরিয়ে দিলাম। তারপর জিহাদকে বললাম,
ব্যাগ যদি বাঁচাতে চাস তাহলে ব্যাগ নিয়ে ক্লাস থেকে চলে আয়। আমি হাসতে হাসতে চলে আসলাম বাহিরে, আর তখন দেখি শান্ত আসছে। শান্ত আমাদের দেখে বলল, কিরে কি হয়েছে? আমি সবটা বললাম। সব শুনে শান্ত হাসতে লাগলো, আর জিহাদ বলল, দোস্ত আজকে কাজটা ঠিক হয়েছে। চল ক্লাসে যাই, সময় হয়ে গেছে। এরপর আমরা ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে ক্লাস করতে লাগলাম। সবগুলো ক্লাস করে বের হলাম। বের হয়ে তিনজন রাস্তার এক পাশ দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছি। হঠাৎ দেখতে পেলাম কালকের মেয়েটিকে। মেয়েটি হেঁটে হেঁটে বাসার দিকে যাচ্ছে হয়তো। আমি মেয়েটির কাছে গিয়ে সাইকেল ব্রেক করলাম, আর মেয়েটি বলল, আপনি কালকের ভাইয়াটা না? কোথায় যাচ্ছ? বাসার দিকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন না? না, আমি তো কানা। এটাই ঠিক, আপনি কানা। চলো তোমাকে এগিয়ে দেই। না লাগবে না, আপনি যান। আরে চলো তো। মেয়েটিকে এক প্রকার জোর করে সাইকেলে তুললাম। তারপর মেয়েটির সাথে কথা বলতে বলতে সাইকেল চালাতে লাগলাম। আচ্ছা, তোমাকে তো এই এলাকায় আগে দেখিনি। আমার বাবা এই জায়গায় বদলি হয়েছে তাই। ও, তোমার নাম কি? আমার নাম নুসরাত জাহান ঐশী। আপনার? মাশাআল্লাহ, খুব সুন্দর নাম, শাহরিয়া রহমান। আমাকে এখানে নামিয়ে দেন। আমি ঐশীকে নামিয়ে দিলাম আর বললাম, কালকে একই জায়গায় অপেক্ষায় থাকবো, আর বিকালে বের হব। আচ্ছা ঠিক আছে, আমি ছাদে আসবো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এরপর বিদায় দিয়ে মেয়েটা চলে গেল। আমি ঐশীর যাওয়ার দিকে চেয়ে আছি। হঠাৎ আমাকে শান্ত ধাক্কা দিয়ে বলল, এই যে লেখক চলে গেছে, এবার বাসার দিকে যাওয়া যাক। চলো। এরপর আমি বাসার দিকে যেতে লাগলাম, আর যেতে যেতে জিহাদ বলল, এত তাড়াতাড়ি সবকিছু কেমনে সম্ভব? আর এসব বাদ দে। কেন বাদ দিবে কেন? তুই প্রেম করবি, আমরা কি করবো? তোরা বসে বসে দেখবি। আগে আমাদের সেটিংটা করিয়ে দে, না হলে তোর প্রেমে ভেজাল লাগামু। দিবনি। জিহাদ, তোর জন্য ক্লাসের ওই বজ্জাত মেয়ে লাবিবা ঠিক আছে? ঠিক আছে। ওর সাথে রিলেশন করলে দিনে কয়টা যে চর খামু হিসাব নাই। এটাই আমি চাচ্ছি। এসব কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে খাবার খেয়ে রেডি হলাম। ভাবিকে তার বাবার বাসায় দিয়ে আসার জন্য আমি রেডি হয়ে রুম থেকে বের হলাম। ও মা, সোফায় তাকিয়ে দেখি ভাবি ব্যাগ নিয়ে বসে আছে। আমি অবাক হলাম, কারণ ভাবির রেডি হওয়া এত তাড়াতাড়ি কেমনে? হয়তো বাবার বাসা অনেকদিন পর যাবে, তাই হয়তো। এসব ভেবে ভাবির কাছে গেলাম। ভাবির কাছে যেতেই আমার হাতে বাইকের চাবি দিয়ে বলল, বাইক বের করো। তারপর মাকে বললাম, টাকা দাও। টাকা লাগবে না, তোর বাবার কাছে দিয়েছি। আরে আমাকে দাও। দরকার নাই। লে বাবা, বেড়াতে যাচ্ছি টাকা ছাড়া। তোর বাবার কাছে দিয়েছি। আরে শাড়িয়ার চলো তো। কিন্তু কথাটা শেষ করতে পারলাম না। ভাবি টেনে বাহিরে নিয়ে আসলো। আমি এরপর বাইক বের করলাম। তারপর ভাবির সামনে গেলাম। ভাবি উঠে বসলো, আর উঠে আমার কাঁধে হাত রাখলো। আমি ভাবিকে নিজের বোনের মতো মনে করি। তারপর বাইক চালাতে লাগলাম। উদ্দেশ্য ভাবির বাসা। বাইক চালাচ্ছি, হঠাৎ করে বাইকের তেল শেষ হয়ে গেল। তারপর আর কি, বাইক কিছু দূর হাঁটিয়ে তেল ভরলাম, তবে টাকা ভাবি দিয়েছে। তারপর আবার চলতে শুরু করলাম। ভাবির বাসায় যেতে প্রায় বিকাল হয়ে গেল। তারপর গিয়ে আন্টি আঙ্কেলকে সালাম দিয়ে ভিতরে গেলাম। ভাবির একটা ছোট ভাই আছে আমার বয়সী, তার নাম আবির। গিয়ে দেখি শুয়ে শুয়ে ও ফোন টিপছে। আমাকে দেখেই বলল, কিরে কি খবর? আলহামদুলিল্লাহ, ভালো। তোর? চলছে কোনো মতে। তা প্রেম কয়টা করিস? বেশি না, মাত্র 3টা। তুই আর ভালো হবি না? একটা মেয়ে যদি 4-5টা রিলেশন করতে পারে, আমি কেন পারবো না বল? কথায় যুক্তি আছে। এভাবে আবিরের সাথে আড্ডা দিতে লাগলাম। আড্ডা দিতে দিতে হঠাৎ মনে হলো আমার পিচ্চিটার কথা। আজকে বিকালে যাওয়ার কথা ছিল, কিন্তু দূর, মনে ছিল না। কি যে করি। আর আজকে বাসায় না গেলে কালকে স্কুল মিস হবে। স্কুল মিস হলে তো পিচ্চিটাকে দেখতে পারবো না। তাই আমি ভাবির কাছে চলে আসলাম। আর এসে ভাবিকে বললাম, ভাবি আমি চলে যাচ্ছি। আজকে যেতে হবে না, আজকে থাকবে, প্রায় সন্ধ্যা হয়ে এলো। আরে কালকে স্কুল আছে, আর না গেলে স্যার বকা দিবে। যেদিন স্কুল পলাশ তখন? মানে তবুও যেতে হবে। এরপর ভাবিকে বুঝিয়ে আন্টি আঙ্কেল থেকে বিদায় নিয়ে চলে আসলাম। একা একা বাইক চালাচ্ছি আর হেডফোন দিয়ে গান শুনছি। বাসায় আসতে আসতে প্রায় রাত 7টা বেজে গেল। আমি বাইক রেখে কলিং বেল দিলাম, আর একটু পর মা এসে দরজা খুলে দিল। আর আমাকে দেখে অবাক হয়ে বলল, কিরে চলে আসলি কেন? কালকে স্কুল আছে। বাহ, বেশ পরিবর্তন হয়েছিস। পরিবর্তন কি আর এমনি হয়েছি মা? বিড়বিড় করে কি বলছিস? কই কিছু না, আমি রুমে যাচ্ছি, চা দিয়ে যেও। এই বলে রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। একটু পর মা চা নিয়ে আসলো, আর আমি বললাম, আচ্ছা মা, আপু কি সারাদিন কথা বলে দুলাভাইয়ের সাথে? কি করবে এছাড়া?
ওর এই সময়ে জামাইটাও বিদেশে, তাই কথা বলে। জামাই বিদেশে বলে সারাদিন কথা বলতে হয়? ও তুই বুঝবি না, পড়তে বস। এই বলে মা চলে গেল। ও, আপনাদের বলা হয় নাই, আপুর বিয়ে হয়েছে 1 বছর, আর আপুর বিয়ের 6 মাস পর দুলাভাই বিদেশে চলে যায়, আর আপু এখন প্রেগনেন্ট, তাই এরকমটা বললাম। আমি চা খাচ্ছি আর ফোন টিপছি। পড়তে বসলে ফোন টিপতে ইচ্ছে করে, তবুও কিছুক্ষণ পরে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে কিছুক্ষণ ফোন টিপে চার্জে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে প্রতিদিনের মতো বাবার নীতি কথা শুনে ঘুম ভাঙলো। তারপর উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে রেডি হয়ে খাবার খেতে গেলাম। খাবার খেয়ে বাইকটা বের করলাম, কারণ আজকে বাইক দিয়ে যাব, যেহেতু বাইকের চাবি আমার কাছে। আমি জিহাদকে কল দিয়ে বললাম মোড়ে দাঁড়াতে, শান্তকে নিয়ে। এরপর আমি মোড়ে আসলাম। মোড়ে এসে তাদের সাথে নিয়ে স্কুলে চলে আসলাম। স্কুলে এসে যথাক্রমে ক্লাস করতে লাগলাম। ক্লাস শেষ করে বের হলাম, আর আমি বললাম দোস্ত তোরা হেঁটে আয়, আমি তোর ভাবিকে বাসায় দিয়ে আসি। আচ্ছা, কিন্তু জিহাদ কই? আমি দূরে তাকিয়ে দেখি একটা মেয়ের সাথে কথা বলছে। আমি ডাক দিলাম। আমি ডাক দিতেই হেসে দিল। আমাদের বোঝার বাকি রইল না, জিহাদ পটানোর চেষ্টা করছে। আমি শান্তকে বললাম তুই জিহাদকে নিয়ে আয়, আমি যাচ্ছি। ঠিক আছে। এরপর আমি বিদায় দিয়ে চলে আসলাম ঐশীর স্কুলের সামনে। এসে দেখি ঐশী স্কুলের সামনের দোকান থেকে ফুচকা খাচ্ছে। আমি দূর থেকে ফুচকা খাওয়া দেখছি আর একা একা হাসছি। হঠাৎ 2টা ছেলে এসে প্লেট নিল আর ঐশীর হাত ধরতে লাগলো। আমি এটা দেখে বাইক নিয়ে ঐশীর সামনে গেলাম আর বললাম উঠো। ঐশী আমাকে দেখে হাসি দিল, তারপর উঠে বসলো। আমি ফুচকার টাকা দিয়ে চলে আসলাম। ছেলেগুলো আর কিছু বলল না। আমি একটা পার্কে নিয়ে আসলাম আর এসে একটা জায়গায় বসলাম। আর তখন ঐশী বলল কালকে বিকেলে আসেননি কেন? আসলে ভাবিকে নিয়ে তার বাবার বাসায় গিয়েছিলাম। ও আচ্ছা, আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে আসেন, দেরি হলে মা বকা দিবে। আচ্ছা, কিছু খাবে? না, খাবো না। জানেন মা আমাকে বাসায় একটুও সময় দেয় না, বাবাও না, আমি একা। কেন, আমি আছি তো। আজকে আমি খুব ভয় পেয়েছিলাম। আমি থাকতে তোমার কিছু হবে না, ছায়া হয়ে পাশে থাকবো। আমার বন্ধু হবেন? কি মনে হয়? বন্ধু তাহলে। বাসায় তোমার আম্মু কি করে? সারাদিন ফোনে মিটিং নিয়ে থাকে আর আমাকে একটু একটু বকা দেয়। ও চিন্তা করো না, তোমার ফোন আছে। আমার সময় কাটানোর জন্য বাবা আমাকে গেমস খেলার জন্য কিনে দিয়েছে। তোমার নাম্বারটা দিবা? নাম্বার তো মুখস্থ নাই। তাহলে আমারটা নাও। এই বলে আমি ব্যাগ থেকে কাগজ বের করে নাম্বারটা লিখে দিলাম। এরপর ঐশীকে নিয়ে তার বাসার সামনে নামিয়ে দিলাম। নামিয়ে দিয়ে বিদায় দিয়ে চলে আসলাম। আর আসার সময় বললাম কল দিতে। এরপর আমি জিহাদ আর শান্তর কাছে চলে আসলাম। আমি কিছু দূর আসতেই দেখি শান্ত আর জিহাদ হেঁটে হেঁটে এদিকে আসছে। আমি গিয়ে তাদের সামনে ব্রেক করলাম আর উঠতে বললাম। এরপর ওদের নিয়ে ঘুরতে লাগলাম। কিছুক্ষণ ঘুরে ওদের বাসায় নামিয়ে দিয়ে আমি আমার বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে বিছানায় শুয়ে পড়লাম। আর তখনই আমার ফোনে একটা কল আসলো। আমি ফোনটা বের করে দেখি অচেনা নাম্বার। আমি ফোন রিসিভ করলাম। ওপাশ থেকে বলল আমি ঐশী। ও তুমি? এতক্ষণ তোমার কথাই মনে করছিলাম। কেন? আমাকে তুমি করে না বললে কল কেটে দিব। আচ্ছা, তুমি করে বলবো। গুড। খেয়েছো? তুমি? জানো মা যেন কার সাথে কথা বলে। কার সাথে বলে তুমি জিজ্ঞেস করো নাই? করেছি, মা আমাকে বকা দিছে। থাক, আর জিজ্ঞেস করো না, তোমার সবকিছু আমাকে বলবা। আচ্ছা, তুমি কিন্তু আমি ছাড়ার কারোর সাথে কথা বলবে না। আচ্ছা, বলবো না। এখন একটু ঘুমাও। এখন ঘুমালে বিকালে উঠতে পারবো না। তাহলে? আমার সাথে কথা বলতে হবে। এই টাকা নেই তো। আমার এই নাম্বারে ইমো খোলা, কল দাও। আচ্ছা, দিচ্ছি। এরপর ঐশী আমার ইমোতে কল দিল আর আমি কথা বলতে লাগলাম। বিকাল পর্যন্ত কথা বললাম। মেয়েটা এত কথা বলতে পারে। এরপর বিকালে বের হলাম আর ফোন দিয়ে জিহাদ আর শান্তকে আসতে বললাম। আমি বের হলাম সাইকেল নিয়ে। তারপর জিহাদ আর শান্তকে নিয়ে ওদের বাসার সামনে আসলাম। আমি এসে কল দিলাম আর বললাম সাদে আসতে। একটু পর সাদে এসে কল দিল। আমি দূর থেকে দেখছি আর কথা বলছি। এভাবে চলে 1টা বছর। আমি এসএসসি দিলাম আর মোটামুটি ভালো রেজাল্ট করলাম। আর এখন ঐশী এখন আমাকে ছাড়া কিছু বুঝে না, কিন্তু এখনো পর্যন্ত ভালোবাসি কথা বললো না। আমি নতুন কলেজে ভর্তি হলাম, 3জন একই কলেজে ভর্তি হলাম। আর আপুর একটা ছেলে হয়েছে আর ভাবিও প্রেগনেন্ট। এভাবে চলছিল দিনকাল। একদিন আমি ফোন রেখে কলেজে চলে গিয়েছিলাম আর সবার সাথে আড্ডা দিয়ে বিকাল বেলা বাসায় ফিরলাম। বাসায় ফিরে ফোন হাতে নিয়ে দেখি 78টা মিস কল। আমি সাথে সাথে কল দিলাম আর কল দিতেই কল ধরলো। ওপাশ থেকে কান্নার আওয়াজ আসছে। আমি বুঝতে পারলাম আমার পিচিটা কান্না করছে। এই তুমি আজকে স্কুলে আসলে না কেন? তোকে আমি সকালে কল দিয়েছি, ধরিস নাই কেন? আসলে ফোন রেখে কলেজে গিয়েছিলাম তাই। তোর উপর রাগ করে স্কুলে যাইনি। সরি, এই কানে ধরছি, আর হবে না। কিন্তু ঐশী কান্না করছেই, এবারের মতো ক্ষমা করো। আজকে আমার জন্মদিন, তাই আজকে আসবা তুমি। আচ্ছা ঠিক আছে। তোমার বন্ধুদের নিয়ে আসবে। এবার হাসো। হয়েছে, পাম দিতে হবে না। পাগলি একটা।
এরপর তার সাথে কথা বলা শেষ করে বিকেলবেলা বের হলাম। তারপর জিহাদ আর শান্তকে আসতে বললাম আর ওদের নিয়ে মার্কেটে আসলাম। মার্কেটে এসে একটা উপহার কিনলাম, কিনে বের হলাম। তারপর বাইক নিয়ে চলে আসলাম। আমরা বাইক পার্ক করে ভিতরে গেলাম, গিয়ে দেখি ঐশী তার বান্ধবীদের সাথে কথা বলছে। আমাদের আসতে দেখে আমাদের কাছে আসলো আর এসে বলতে লাগলো, এত দেরি হলো কেন? আসলে রাস্তায় অনেক জ্যাম। হয়েছে, আর বলতে হবে না, চলো ভেতরে যাই। চলো। এরপর আমরা ভিতরে গেলাম। ঐশী তার মা বাবার সাথে পরিচয় করিয়ে দিল, কিন্তু আমি ওর মায়ের সাথে কথা বলে তেমন ভালো মানুষ মনে হলো না, একটু অহংকারী। ওর বাবা অনেক ভালো মানুষ, আমাদের সাথে বেশ আড্ডা দিতে লাগলো। এইভাবে চলে গেল বেশ কিছুক্ষণ। তারপর কেক কাটা হলো। কেক কাটার পর ঐশী সবাইকে কেক খাইয়ে দিল। যখন আমার কাছে আসলো তখন কানের কাছে এসে বলল, এখন কেক খান, পরে আপনার কপালে মায়ের আছে, সকালেরটা ভুলিনি। ইয়ে না মানে। এরপর ঐশী আমাকে কেক খাইয়ে দিল, তারপর চলে গেল। তারপর আমরা খাওয়া দাওয়া করলাম, সবাই চলে যেতে লাগলো বিদায় দিয়ে। তাই আমরাও চলে যাওয়ার জন্য আঙ্কেলের কাছ থেকে বিদায় দিলাম। বিদায় দিয়ে ঐশীর কাছে আসলাম। ঐশীর কাছে এসে বললাম, যাচ্ছি তাহলে। তখন আমাকে একটা নীরব জায়গায় টেনে নিয়ে আসলো আর এসে আমাকে কিল ঘুষি মারতে লাগলো। আমি এসব কাণ্ড দেখে একা একা হাসছি। আর কোনো দিন যদি দেখি আমার সাথে এমন করতে। আর করব না, এবার খুশি? খুশি, সাবধানে যেও। এরপর বিদায় দিয়ে চলে আসলাম। আমি জিহাদ আর শান্তকে তাদের বাসায় নামিয়ে দিয়ে আমি আমার বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। পড়ছি তখনই ঐশী কল দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করো? এই তো পড়ছি, তুমি? আমিও পড়তে বসলাম। শোনো না, বলো। আমি না একজনকে ভালোবাসি। সাথে সাথে মনটা খারাপ হয়ে গেল, হাসি মুখটা মলিন হয়ে গেল। তখন আমি বললাম, ও ভালো তো। তুমি কালকে ওই জায়গায় আসবে। কলেজ শেষ করে সময় পেলে আসবো। আসতে হবে। আর শাড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ। কালকে স্কুলে যাব না, বুঝলে? আচ্ছা ঠিক আছে। এরপর আরো কিছু কথা বলে ফোনটা রেখে দিলাম আর বলতে লাগলাম, আমি যে তোমায় বড্ড বেশি ভালোবাসি, কেন বুঝতে পারো না? আমার চোখের সামনে অন্য কারো হাত ধরে বলবে এটা আমার ভালোবাসার মানুষ। কালকে এই দৃশ্য আমার জন্য অপেক্ষা করছে না, আমি পারবো না তোমায় ছাড়া থাকতে। এই বলে নিজের হাত কেটে ফেললাম। নিজের হাত থেকে যতটা না ব্যথা অনুভব হচ্ছে তার চেয়ে বেশি কষ্ট হয়েছিল। মনে হচ্ছিল এখনই যদি মারা যেতাম হয়তো সবকিছু ঠিক হতো, এটাই ভালো হতো। হঠাৎ মনে হলো কেউ আসছে আমার রুমে। আমি তাড়াতাড়ি করে রুম থেকে ব্যান্ডেজ নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে ব্যান্ডেজ করে বের হলাম। বের হতেই আমাকে মা বলতে লাগলো, কি রে, তোর হাতে কি হয়েছে? আসলে পড়ে গেছিলাম তো তাই। দেখে চলবি না, কি যে করিস। মা কিছু হবে না, তুমি যাও, আর আমি খেয়ে আসছি। খাবো না? আচ্ছা। এরপর মা চলে গেল। আমি বিছানায় শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ঐশীর কথা ভাবছি। মেয়েটা কি সত্যি আমাকে ছেড়ে চলে যাবে? তাকে ছাড়া কি করে থাকবো? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। তারপর অল্প খাবার খেয়ে কলেজে চলে আসলাম। আসলে সবকিছু করছি আগের মতো, কিন্তু ওই যে মন ভালো না থাকলে কিছু ভালো লাগে না। কলেজে গিয়ে চুপচাপ বসে আছি আর সবার সাথে হাসি মুখে কথা বলছি। এভাবে কলেজের ক্লাস শেষ করে বন্ধুদের সাথে করে নিয়ে সেই জায়গায় চলে আসলাম। আসতে অনেকটা দেরি হয়েছে। আমি এসে দেখি একটা পিচ্চি মেয়ে শাড়ি পরে বসে আছে। আমি ভালো করে দেখলাম এটা আমারই পিচ্চি। পাগলিটাকে আজ খুব সুন্দর লাগছে। কাজল কালো দুটি চোখ, পাতলা দুটি ঠোঁটে হালকা লিপস্টিক আর হাতে কাচের চুড়ি, দেখতে বউ বউ লাগছে। আমি কাছে গেলাম। আমি যেতেই আমার থেকে মুখ ঘুরিয়ে বসে পড়লো। এসব আমার বন্ধুরা দেখে হাসতে হাসতে অন্য পাশে চলে গেল। আমি ঐশীর সামনে গিয়ে বললাম, এই কলেজে ক্লাস ছিল। তোর হাতে কি হয়েছে? হাতে ব্যান্ডেজ কেন? ইয়ে মানে কেটে গেছে। আমার তো কাটা মনে হচ্ছে না, অন্য কিছু মনে হচ্ছে। আরে বাদ দাও, তোমার ভালোবাসার মানুষটা কই? কুত্তা, তুই বুঝতে পারিস না আমি তোকে ভালোবাসি? এই বলে আমাকে জড়িয়ে ধরলো শক্ত করে। আমিও শক্ত করে জড়িয়ে ধরলাম। আমি জানি তুমি আমার জন্য পাগলামি করছো। তুমি কি করে বুঝতে পারলে? হার্টে কানেক্টেড, বুঝলে? বুঝতে পারছি, এবার ছাড়ো। না, আর একটু। এটা পার্ক কিন্তু। তখন জিহাদ বলতে লাগলো, সবাই ফ্রিতে সিনেমা দেখছে। আমি কথাটা শুনে ছেড়ে দিলাম। আর ঐশী বলল, আমার চকলেট কই? মনে নেই, ছি, যাওয়ার সময় কিনে দিব। এবার খুশি? এবার চলো একটু ঘুরবো। এরপর জিহাদ আর শান্ত চলে গেল। তাদের নাকি বাসায় কাজ আছে।
আমি ঐশীকে নিয়ে বিকাল পর্যন্ত ঘুরে তাকে একটা রিকশায় তুলে দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে আপু ঝাড়ি দিতে শুরু করলো। কলেজ কি মাত্র শেষ হলো? আড্ডা দিছি। এত আড্ডা কিসের? আমি কোনো কথা না বলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর মাকে বললাম খাবার দিতে। এরপর আমি খাবার খেয়ে ছাদে এসে ঐশীকে কল দিলাম। কল হতেই কল ধরলো। আমি ঐশীর সাথে কথা বলতে লাগলাম। এইভাবে চলছিল আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা। 2 বছর পর আমি ইন্টার পরীক্ষা দিয়ে বেকার বসে আছি, আর ওদিকে ঐশী এবার ক্লাস 9-এ উঠেছে। তাই সারাদিন ঐশীর সাথে কথা বলি। একদিন রাতে ঘুমিয়ে আছি, হঠাৎ আমার ফোনে কল আসলো। আমি ফোনটা হাতে নিয়ে দেখি ঐশী ফোন দিয়েছে। আমি ঘুম ঘুম চোখে রিসিভ করলাম। রিসিভ করতেই ওপাশ থেকে কান্নার শব্দ ভেসে আসলো। আমি কান্নার শব্দ পেয়ে বিছানা থেকে উঠে বসলাম আর বলতে লাগলাম, এই কান্না করছো কেন? আমাকে বাঁচাও, আমার মা বাবা আমাকে মেরে ফেলবে। মানে কি বলো? তুমি এখন কোথায়? আমি এখন এই জায়গায় লুকিয়ে বসে আছি, বাবা মা আমাকে খুঁজছে। আমি এখনই আসছি। এই বলে আমি ফোন কেটে দিয়ে রেডি হয়ে সাইকেল নিয়ে চলে আসলাম। এসে সেই জায়গায় আসলাম, আর আমাকে দেখে ঐশী আমার সাইকেলে উঠে বসলো আর বলতে লাগলো, তাড়াতাড়ি চলো। আমি তাড়াতাড়ি সাইকেল চালাতে লাগলাম। তখন একবার পিছনে তাকিয়ে দেখি একটা গাড়ি জোরে আমাদের দিকে আসতে লাগলো। আর তখন ঐশী বলতে লাগলো, এই তারা এসে পড়লো, তাড়াতাড়ি যাও। আমি সাইকেল জোরে চালাতে লাগলাম আর সোজা স্টেশনে আসলাম। দেখি একটা ট্রেন ছেড়ে যাচ্ছে। আমি সাইকেল থেকে নেমে ঐশীকে নিয়ে চলন্ত ট্রেনে উঠে পড়লাম। আর তাকিয়ে দেখি ঐশীর বাবা মা গাড়ি থেকে নেমে বলতে লাগলো, দেখ, মেয়েটা চলে গেল, এবার সবকিছু পুলিশকে না বললেই হয়। এদিকে আমি ট্রেনে উঠে হাঁপাতে লাগলাম আর ঐশীও হাঁপাতে লাগলো। আমি ট্রেনের ভিতরে গেলাম আর একটা ফাঁকা জায়গা দেখে ঐশীকে নিয়ে বসে পড়লাম। অনেকক্ষণ চুপ থাকার পর আমি বললাম, কি হয়েছে আমাকে সব বলো। শুরু তাহলে। বাবা মা রাতের বেলায় আলোচনা করছিল। আমি তোমার সাথে কথা বলে পানি খাওয়ার জন্য টেবিলে আসলাম। তারপর পানি খেয়ে যখন বাবা মায়ের রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন কিছু কথা কানে আসে। কথাগুলো এমন ছিল, ওরা নাকি আমার কাকা কাকি। আমার যখন 1 বছর ছিল তখন নাকি আমার বাবা মা মারা যায় অ্যাক্সিডেন্টে। আর আমার বাবার সব সম্পত্তি আমার নামে হওয়ায় আমার কাকা কাকি আমাকে লালন পালন করছে। আর কালকে নাকি আমাকে জোর করে দলিলে সাইন করাবে, আর সাইন না করলে মেরে ফেলতে পারে। পরে আমি এসব শুনে ফোন নিয়ে আর ব্যাগ গুছিয়ে লুকিয়ে বাইরে এসে তোমাকে কল দিলাম। ও আচ্ছা, কিন্তু আমি তো কিছু নিয়ে আসি নাই, আর এখন তো তোমাকে নিয়ে চিন্তা হচ্ছে। আমার বাসা থেকে 10,000 টাকা আর কিছু আমার অলংকার নিয়ে আসছি। তার মানে আমরা পালিয়ে যাচ্ছি? যেটা মনে করো। আচ্ছা, কি আর করার। তখনই একটা লোক এসে ট্রেনের টিকিট দেখতে চাইলো, কিন্তু আমাদের কাছে তো টিকিট নেই, তাই ভাড়া দিলাম আর সাথে জরিমানাও দিলাম। এরপর লোকটা আমাদের হাতে টিকিট দিয়ে চলে গেল আর বলে গেল কেউ আসলে এটা দেখাতে। আমিও বিদায় দিলাম। আমি টিকিট দেখে দেখি এটা রাজশাহী যাওয়ার টিকিট, তার মানে আমরা রাজশাহী যাচ্ছি। তখনই ঐশী বলল, এই খুব ঘুম পাচ্ছে। ঘুমাও। ঐশী আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। আমিও কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই। ঘুম ভাঙলো ঐশীর ডাকে, এই আমরা চলে আসছি, ওঠো। তারপর আমরা ট্রেন থেকে নেমে কোথায় যাব কিছু বুঝতে পারছি না। আগে একটা বাসা ঠিক করা দরকার। তারপর স্টেশন থেকে বেরিয়ে এক পাশ দিয়ে হাঁটতে লাগলাম। হঠাৎ চোখ পড়লো একটা লিফলেটের উপর লেখা বাসা ভাড়া দেওয়া হবে। আমি লিফলেটের নিচে থাকা নাম্বারে কল দিলাম। কিছুক্ষণ কল হতে কল ধরলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বাসা ভাড়ার জন্য ফোন দিলাম। ও, বিবাহিত ছাড়া ভাড়া দেওয়া হয় না? জি, আমরা বিবাহিত। তাহলে এখন তো সকাল 7টা বাজে, আপনি 10টায় আসেন আর সাথে করে বিয়ের কাবিননামা নিয়ে আসবেন। জি আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এরপর ফোন কেটে দিলাম। ফোন কেটে দিয়ে ঐশীকে বললাম, বিয়ে করা লাগবে। চলো কাজী অফিসে। আরে সাক্ষী লাগবে না, টাকা দিলে সব হয়, চলো তো। এরপর একজনকে জিজ্ঞেস করে কাজী অফিসের দিকে যেতে লাগলাম। তারপর পৌঁছে গেলাম। গিয়ে দেখি আমাদের মতো আরো এক কাপল বিয়ে করার জন্য আসছে। আমাদের দেখে ওখানের ছেলে বলল, ভাই কি বিয়ে করবেন? ভাই কেন? আপনি আমার বিয়ের সাক্ষী হয়ে যান আর আমি আপনারটা। আচ্ছা। কাজীকে বুঝতে দেবেন না আমাদের মধ্যে পরিচয় নেই, না হলে বেশি টাকা চাইবে। ওকে। এরপর আমরা ভিতরে গেলাম। ভিতরে গিয়ে একে একে বিয়েটা সেরে ফেললাম। বিয়ে শেষ করে প্রমাণস্বরূপ ফোনে পিক তুলে নিলাম। তারপর বিদায় দিয়ে আমরা আমাদের মতো চলে আসলাম। আর তখন ঐশী বলল, এই খুব খিদে পেয়েছে। আমারও খুব খিদে পেয়েছে, চলো। আমরা একটা রেস্টুরেন্টে আসলাম আর সকালে নাস্তা করে সেই লোকের দেওয়ার ঠিকানায় চলে আসলাম। আর এসে লোকটাকে আবার কল দিলাম, আঙ্কেল
আমি আপনার বাসার সামনে দাঁড়িয়ে আছি। আচ্ছা দাঁড়াও, আসছি। একটু পর একটা লোক আসলো। চলো তোমাদের রুমটা দেখাই। এরপর লোকটা আমাদের রুম দেখাতে লাগলো আর বলল, ভাড়া 3000 টাকা সব মিলে। ও আচ্ছা, তা আঙ্কেল আমরা আজকে উঠবো। আচ্ছা সমস্যা নেই। আমি আঙ্কেলকে 2000 টাকা দিয়ে দিলাম। উনি বেশ খুশি হলো। তারপর আমার হাতে চাবি দিয়ে চলে গেল। আমি আর ঐশী মিলে রুমটা পরিষ্কার করতে লাগলাম। আর ঐশী বলল, এই তুমি বাজারে যাও আর এই জিনিসগুলো নিয়ে আসো। টাকা কত আছে? আছে 5000 টাকা। এগুলো তো হবে। শোনো, বাজার করবে আর রান্না করার জন্য হাঁড়ি পাতিল আর 2টা প্লেট আর বিছানার জিনিসপত্র যা যা লাগে নিয়ে আসবে। ফ্লোরে বিছানা করবা, তাহলে চকির টাকাটা সেভ হবে। যাও তুমি। এরপর আমি একটা কাগজে লিখে চলে আসলাম বাজারে। এসে সবকিছু কিনতে লাগলাম আর আমার জন্য কিছু মার্কেট করলাম বাসায় পড়ার জন্য। ঐশীর কাপড় নিয়ে আসছে, তাই তার জন্য করতে হলো না। এসব কিনে বাসায় আসতে দুপুর হয়ে গেল। দুপুরে বাসায় এসে আমি সবকিছু গোছাতে লাগলাম আর ঐশী রান্না করতে গেল। আমি জানি ঐশী তেমন কোনো রান্না পারে না। পিচ্চি একটা মেয়ে, মাত্র ক্লাস 9-এ উঠলো। আমি সবকিছু গুছিয়ে রান্নাঘরে গেলাম। গিয়ে দেখি পাগলিটা আমার জন্য ডিম ভাজি করছে। আমি গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলাম আর ঐশী বলল, এই যে এখন গোসল করে আসো, তারপর খাবার খাবে। কি ডিম ভাজি করেছো? আসলে আমি ডিম ভাজি ছাড়া আর কিছুই পারি না। দূর পাগলি, আমার সমস্যা হবে না। তারপর গোসল করতে গেলাম। গোসল শেষ করে বের হয়ে দেখি পাগলিটা আমার জন্য খাবার নিয়ে বসে আছে। আমিও গিয়ে বসে পড়লাম। খাইয়ে দাও। তুমি পিচ্ছি যে খাইয়ে দেব? আমি পিচ্ছি, আমাকে খাইয়ে দাও। ও তাই? এরপর আমি ঐশীকে খাইয়ে দিতে লাগলাম। ঐশীও আমাকে খাইয়ে দিতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছি আমাকে কোনো কাজ করতে হবে। যেভাবে হোক। তখনই ঐশী আসলো। সোজা আমার বুকে এসে বলল, এই আমার না পড়াশোনা করে ডাক্তার হতে ইচ্ছে করে। ঠিক আছে, আমি তোমার স্বপ্ন পূরণ করব ইনশাল্লাহ। এবার চুপ করে ঘুমিয়ে পড়ো। মাথায় হাত বুলিয়ে দাও। আচ্ছা, এবার তো ঘুমাও। এরপর ঐশী আমাকে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আমি কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই। যখন ঘুম ভাঙলো তখন দেখি পাগলিটা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি ডাক দিলাম না। ঠোঁটের উপর চুলগুলো এসে দোলা দিচ্ছে। আমি আর লোভ সামলাতে পারলাম না, দখল করে নিলাম ঐশীর ঠোঁটগুলো। একসময় ঐশীও আমাকে রেসপন্স দিতে লাগলো। আমি তার রেসপন্স পেয়ে পাগলের মতো চুমু দিতে লাগলাম। আমি পাগলের মতো আদর করেই যাচ্ছি, কিন্তু একসময় মনে হলো কাজটা ঠিক হচ্ছে না। ঐশী এখনো ছোট, তাকে এই সময় এটা করা ভালো হচ্ছে না। আমি আদর করা বাদ দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম। আর আমার এসব অবস্থা দেখে ঐশী বলল, এই কি হলো? এটা ঠিক হচ্ছে না। কেন? আমি তোমার বিয়ে করা বউ। যদি বাচ্চা পেটে আসে তাহলে তুমি নিজেকে সামলাবে নাকি পেটের বাচ্চাকে সামলাবে? কিন্তু আমি যে চাই। আগে তুমি বড় হও সেদিন। আমি এখন যথেষ্ট বড় হয়েছি। আরো বড় হতে হবে। কলেজে উঠো তারপর। এতদিন পারবা না থাকতে? চুপ। আর একটা ওর কথা না। আমি বাহিরে যাব। কেন? কালকে তোমার স্কুলে ভর্তি করতে যাব আর কাজ খুঁজতে। আমার গলার হারটা নিয়ে যাও, না হলে ভর্তি হব কিভাবে? কিন্তু এটা কি ভালো হবে? শোনো, টাকা হলে সব কিনতে পারবো। এরপর আর কি, আমি উপর থেকে উঠে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে এটা নিয়ে বেরিয়ে পড়লাম আর একটা দোকানে এসে এটা বিক্রি করলাম। বিক্রি করে মোট 7000 টাকা পেয়েছি। তারপর একটা স্কুলে গেলাম। স্কুল অনেক আগে ছুটি হয়েছে। দেখি অফিস রুম খোলা আছে। আমি অফিসের ভিতরে গিয়ে ভর্তির বিষয়ে কথা বললাম। তারপর হেড স্যার বললেন কালকে নিয়ে আসতে। তারপর আমি বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে একটা চায়ের দোকানে আসলাম। এসে চাচাকে চা দিতে বললাম। চাচা চা দিল আর তখন একটা লোক এসে চাচাকে খারাপ ভাষায় গালি দিতে লাগলো আর চাঁদা দিতে বলল। চাচা প্রথমে না করলো, কিন্তু লোকটা শুনলো না আর লোকটা চাচাকে একটা থাপ্পড় দিল। আমি সাথে সাথে লোকটাকে মারতে লাগলাম। একসময় লোকটা দৌড়ে চলে গেল আর চাচা আমাকে বলল, বাবা তোমায় কি বলে ধন্যবাদ দিব? আরে চাচা কি বলেন, আপনি আমার বাবার মতো। বসো বাবা, তোমাকে তো এই এলাকায় আগে কখনো দেখিনি। জি, আমি এই এলাকায় নতুন। ও আচ্ছা, বসো চা খাও। আচ্ছা চাচা, কোনো কাজ আছে? বেকার বুঝি? জি চাচা, যে কোনো কাজ হলেই চলবে। তুমি তো ভালো ঘরে ছিলে, তোমাকে কি সিএনজি চালাতে বলা যায়? সমস্যা নেই চাচা, সিএনজি চালাতে পারবো। চলো তাহলে আমার সাথে। এরপর চাচা আমাকে নিয়ে একটা সিএনজি গ্যারেজে আসলো আর এসে কথা বললে আমার হাতে সিএনজি এর চাবি দিল আর একটা লোক এসে আমাকে সিএনজি চালানো শিখিয়ে দিল। এসব করতে করতে সন্ধ্যা হয়ে গেল। তাই ভাবলাম প্রথমবার একটা ভাড়া মেরে আসি। যেই ভাবা সেই কাজ। আমি বেরিয়ে পড়লাম সিএনজি নিয়ে। একটা মোড়ে এসে বসে আছি। হঠাৎ একটা মহিলা আসলো আর বলল, এই জায়গা যাবে? আমি বললাম জি ওঠেন। মহিলাটি উঠলো। আমি বললাম আমি তো তেমন চিনি না, আপনি একটু দেখিয়ে দিলে ভালো হতো। ওকে, সমস্যা নেই। এরপর মহিলাটা আমাকে রাস্তা দেখিয়ে দিল। আমি মহিলাটির জায়গায় নামিয়ে দিলাম। তারপর মহিলাটি আমাকে 100 টাকা দিল
আন্টি আমি তো ভাড়া জানি না। আরে ভাড়া 80 টাকা, আর তুমি 100 টাকা রেখে দাও। না আন্টি, আমার কাছে 20 টাকা আছে, নিন। এই বলে আমি 20 টাকা দিয়ে চলে আসলাম। এভাবে রাত 10টা পর্যন্ত ভাড়া মারলাম। মোট 400 টাকা ভাড়া মারলাম। তারপর সিএনজি জমা দিলাম, আর 150 টাকা সিএনজির মালিককে দিয়ে আমি বাসায় চলে আসলাম। বাসায় আসার আগে কিছু চকলেট নিলাম। বাসায় এসে দেখি পাগলিটা খাবার নিয়ে বসে আছে। আমাকে দেখে বলল, এতক্ষণ কই ছিলা? কাজে। যাও ফ্রেশ হয়ে আসো। আর তোমার শরীরের এই অবস্থা কেন? আরে কিছু না, বলো বলছি। আমি সিএনজি চালাই। এই কথা শুনে ঐশী কান্না করতে লাগলো। আমি বললাম, এই পাগলি কান্না করো কেন? তুমি আমার জন্য এত কষ্ট করছো? খুব ভালোবাসি যে। আমিও খুব ভালোবাসি পাগল। আমি ফ্রেশ হয়ে আসি পাগলি, এত কান্না করে না। যাও। এরপর আমি ফ্রেশ হতে গেলাম। তারপর ফ্রেশ হয়ে এসে বসলাম খাবার খাওয়ার জন্য। বাহ, আজ দেখি ডাল রান্না করলা। ইউটিউব দেখে সব শিখবো আর রান্না করব। তাই নাকি? হা করো। এরপর ঐশী আমাকে খাইয়ে দিতে লাগলো, আমিও খাইয়ে দিলাম। তারপর খাবার খেয়ে শুয়ে শুয়ে ফোন টিপছে, আর একটু পর ঐশী আমার বুকে আসলো আর বলল, এই যে আজকে কিন্তু বাসর রাত। জি ম্যাডাম। আদর দাও। না, আগে তোমার বয়স 18 হোক। উফ, যাও লাগবে না। এই বলে বুক থেকে নেমে ওদিকে ফিরে শুয়ে পড়লো। আমি ফোনটা রেখে পিছন থেকে জড়িয়ে ধরলাম, আর জড়িয়ে ধরতে কেঁপে উঠলো। আমি তাকে আমার দিকে ফিরিয়ে ঠোঁটে আলতো করে চুমু দিলাম। আমার না অন্য কিছু চাই। ঘুমাও, তোমার শরীরের ক্ষতি হবে। ও মা, তাই? এই বলে আমার কপালে চুমু দিয়ে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। আমিও পাগলিটাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙলো। পাগলিটা ডাক শুনে আমি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। তারপর রেডি হয়ে নিলাম, ঐশীও রেডি হয়ে নিল। তারপর দুজনে খাবার খেয়ে বের হলাম। বের হয়ে একটা রিক্সা নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ পর স্কুলে পৌঁছে গেলাম। তারপর স্কুলে ঐশীকে ভর্তি করে দিলাম। ঐশীকে স্কুলে ভর্তি করে বিদায় দিয়ে চলে আসলাম। আর আসার সময় বলে আসলাম আমি নিতে আসবো। তারপর আমি এসে সিএনজি নিয়ে বের হলাম। একটা কলেজের সামনে আসলাম। আমি সিএনজি রেখে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে সোজা অফিসে চলে আসলাম। এসে বললাম, স্যার আসতে পারি? আসো। আমি ভিতরে গেলাম আর বললাম, স্যার কলেজে ভর্তি হতে আসছি। কাগজপত্র নিয়ে আসতো? জি স্যার, এই নিন। স্যার কাগজপত্র দেখতে লাগলো, আর আমি আসার সময় কাগজপত্র নিয়ে আসছিলাম। তারপর সব কাজ শেষ করলাম। স্যার বললেন কাল থেকে কলেজে আসতে। আমি বাহিরে এসে কিছুক্ষণ সিএনজি চালিয়ে সিএনজিটা রেখে রিক্সা করে ঐশীকে আনতে গেলাম। ঐশীকে বাসায় রেখে আমি আবার সিএনজি চালাতে লাগলাম। সন্ধ্যা পর্যন্ত সিএনজি চালিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে ঐশীকে বললাম কফি দিতে। আমি বিছানায় বসে পড়তে লাগলাম। ঐশী একটু পর কফি নিয়ে আসলো। আমি বললাম, নতুন স্কুল কেমন লাগলো? অনেক ভালো লাগছে, দুটো বান্ধবী পেয়েছি। ও আচ্ছা, এখন পড়তে বসো। তুমি কলেজে ভর্তি হয়েছো? কালকে থেকে কলেজে যাব। আচ্ছা। এরপর আমি পড়তে লাগলাম, আর ঐশীও পড়তে লাগলো। পড়াশোনা শেষ করে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে আমি ঐশীকে স্কুলে দিয়ে আমি কলেজে চলে আসলাম। কলেজে এসে একজনকে জিজ্ঞেস করে ক্লাসে গেলাম। ক্লাসে পিছনের বেঞ্চে বসে আছি। হঠাৎ একটা ছেলে আসলো আর আমার সাথে বসে পড়লো, আর আমাকে বলল, হাই, আমি সাকিব, আমরা কি বন্ধু হতে পারি? হাই, আমি শাহরিয়ার রহমান। কিন্তু তোমার সাথে আমার কি মিলে? আরে বন্ধু কি পোশাক দেখে হয়? তবু আজকের যে সমাজ। আরে বাদ দাও, আজ থেকে আমরা তুমি করে বলবো। আচ্ছা। এরপর সাকিবের সাথে আড্ডা দিতে লাগলাম। একটু পর স্যার আসলেন। আমরা ক্লাস করতে লাগলাম। ক্লাস শেষ করে সাকিবকে নিয়ে বাহিরে আসলাম। আড্ডা দেই চলো। না রে, বাসায় কাজ আছে। আচ্ছা যা তাহলে। ওকে। তারপর আমি চলে আসলাম। ঐশীর স্কুলে এসে দেখি আমার জন্য বসে আছে। আমি যেতেই মুখ ঘুরিয়ে বসলো, আর আমি গিয়ে পাশে বসলাম। এই যে সরি, ক্লাসে ছিলাম। তাই বলে এত দেরি? আচ্ছা, আর হবে না, এবার চলো। ফুচকা খাবো। আচ্ছা চলো। এরপর ঐশীকে নিয়ে একটা ফুচকার দোকানে আসলাম। এসে দুজন মিলে ফুচকা খেলাম। তারপর রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বের হয়ে পড়লাম। আমি এসে সিএনজি চালাতে লাগলাম। রাত 10টা পর্যন্ত সিএনজি চালিয়ে বাসায় চলে আসলাম। এইভাবে দিনগুলো বেশ ভালো কাটছিল। অনেকদিন পর একদিন আমি সন্ধ্যায় সিএনজি চালাচ্ছি। হঠাৎ দেখি সাকিব রাস্তায় সিএনজি দেখে দাঁড়াতে বলল। আমি মুখটা ঢাকলাম। তারপর আমি দাঁড়ালাম, আর সাকিব উঠে পড়লো। ওই জায়গায় যাও। আমি গাড়ি চালাতে লাগলাম। একসময় মুখ থেকে কাপড়টা সরে যায়, আর সাকিব দেখে ফেলে আর বলে গাড়ি থামাতে। আমি গাড়ি দাঁড় করালাম। তুই সিএনজি চালাস, আমাকে বলিস নাই? কি করব, কোনো চাকরি নেই। ধর বেটা, একবার আমাকে বলতি তুই। চুপ করে আছি।
তুই কালকে এই জায়গায় যাবি, চাকরি হয়ে যাবে। কিন্তু কলেজ? কলেজের সব নোট আমি দিব, চিন্তা করিস না। আর তোর নাম্বার দে। আচ্ছা। এরপর আমি আমার নাম্বারটা দিলাম আর বিদায় দিয়ে চলে আসলাম। আমি তবুও রাত 10টা পর্যন্ত সিএনজি চালিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে ঐশীর কাছে গেলাম। দেখি রান্নাঘরে কাজ করছে। ঐশীকে পিছন থেকে জড়িয়ে ধরে বললাম, এই কি করো? এই তো কাজ করি। খিদে পেয়েছে? যাও বসো, আমি আসছি। আচ্ছা। আমি বসে আছি, একটু পর ঐশী খাবার নিয়ে আসলো। আমি ঐশীকে খাইয়ে দিলাম আর সেও আমাকে খাবার খাইয়ে দিল। তারপর খাবার খেয়ে বিছানায় শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছি চাকরিটা যদি হয় তাহলে একটু ভালো করে চলতে পারবো। প্রতিদিন এত কষ্ট আর ভালো লাগে না। তখনই ঐশী আমার কাছে আসলো। এই আমি কিন্তু এখন টেনে পড়ি, অনেক বড় হয়েছি। বুঝতে পারছি। বিয়ের তো প্রায় 1 বছর হলো, এখনো কাছে পেলাম না। তোমার স্বপ্ন পূরণ করতে হলে যে একটু কষ্ট করতে হবে। লাগবে না, আমার স্বপ্ন। না, তুমি ডাক্তার হবা, এটাই শেষ। আচ্ছা, আমার খুব ঘুম পেয়েছে। আমি ঐশীকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। ঐশীও ঘুমিয়ে পড়লো। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। তারপর কাগজপত্র নিয়ে ঐশীকে স্কুলে নামিয়ে দিয়ে আমি অফিসে চলে আসলাম। আর আসার সময় বলে আসলাম চলে যেতে। আমি সাকিবের দেওয়া সেই ঠিকানায় চলে আসলাম। এসে ভিতরে গেলাম আর পিয়নকে বললাম স্যারের সাথে দেখা করব। আপনার নাম কি? শাহরিয়ার রহমান। অপেক্ষা করুন, আমি ভিতর থেকে আসছি। এরপর পিয়ন চলে গেল। একটু পর বের হয়ে আমাকে বলল ভিতরে যেতে। আমি ভিতরে গিয়ে সালাম দিলাম। উনি আমাকে বসতে বললেন। আমি বসলাম আর ফাইলটা ওনার কাছে দিলাম। উনি ফাইল নিয়ে দেখতে লাগলেন। গুড, রেজাল্ট তো ভালো। তুমি যেহেতু সাকিবের বন্ধু তাহলে সমস্যা নেই। সাকিব আমার ভাতিজা। ও আচ্ছা। চাইলে আজকে জয়েন করতে পারো। আর প্রথমে তোমার বেতন হবে 15,000 টাকা। ধন্যবাদ স্যার, আপনি খুব বড় উপকার করলেন। ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আমি রাফিকে সব বলে দিচ্ছি, সে তোমায় কাজ বুঝিয়ে দিবে। আচ্ছা স্যার। এরপর স্যার পিয়নকে ডাক দিয়ে বলল রাফাকে ডাক দিতে। কিছুক্ষণ পর একটা মেয়ে আসলো আর তখন স্যার বলল, এই হচ্ছে শাহরিয়ার, আজকে নতুন জয়েন করলো, তুমি তাকে কাজ বুঝিয়ে দিবে। আচ্ছা স্যার। শাহরিয়ারকে ডেস্কে নিয়ে যাও আর বুঝিয়ে দাও। এরপর ফাইল নিয়ে চলে আসলাম আর মেয়েটা আমাকে একটা ডেস্কে নিয়ে আসলো। আমি বসলাম আর মেয়েটা বলল, হাই, আমি রাফা। হ্যালো, আমি শাহরিয়ার। চলুন আপনাকে কাজ বুঝিয়ে দেই। চলুন। এরপর রাফা আমাকে কাজ বুঝিয়ে দিতে লাগলো। আমি ভালো করে বুঝতে লাগলাম। এভাবে দুপুর হয়ে গেল আর রাফা বলল তার সাথে লাঞ্চ করতে, তাই তার সাথে ক্যান্টিনে খেতে গেলাম। তারপর সেখানে সবার সাথে পরিচিত হয়ে নিলাম। সবার সাথে পরিচিত হয়ে অনেক ভালো লাগলো। তারপর আবার কাজ করতে লাগলাম। কাজ করতে করতে কখন যে অফিসের টাইম শেষ হয়ে গেল বুঝতে পারলাম না। এভাবে চলতে লাগলো আমার দিনকাল। 1.5 বছর পর সকালবেলা রেডি হচ্ছি ঐশীকে কলেজে নিয়ে যাওয়ার জন্য। ও হ্যাঁ, এখন ঐশী কলেজে পড়ে। আমি সকালবেলা রিক্সা নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। এই মন দিয়ে ক্লাস করবা। আচ্ছা, দুপুরে কি বাসায় আসবা? না, কাজ আছে অফিসে। ও আচ্ছা, রাতে তাড়াতাড়ি বাসায় ফিরবা। কথা বলতে বলতে ঐশীর কলেজে চলে আসলাম। কলেজে এসে ঐশী নেমে পড়লো। আমি ঐশীকে বিদায় দিয়ে আমার অফিসে চলে আসলাম। অফিসে এসে কাজ করছি। এখন সবাই আমাকে অফিসে এক নামে চিনে। স্যারও খুব ভালোবাসে আর পাশাপাশি পড়াশোনাও করছি। এসব করতে করতে বাড়ির কথা প্রায় ভুলেই গিয়েছিলাম, কারণ আমি জানি আমাকে কখনো বাবা মা ক্ষমা করবে না। আমিও সিম পাল্টে ফেলেছিলাম। অফিসে কাজ করছি, তখন পিয়ন আসলো আর আমাকে বলল, স্যার বলেছে লাঞ্চের পর ওনার সাথে মিটিং এ যেতে। আচ্ছা ঠিক আছে। তারপর পিয়ন মামা চলে গেল। আবার দেখি রাফা আসলো আর এসে বলল, এই যে মিস্টার। হ্যাঁ নানু। আপনার পিচ্চি বউ কেমন আছে? ভালো আছে। এবার তোর জামাইয়ের খবর কি? ভালো। বসো, চা খাও। আজকে আমার তেমন কাজ নেই। তাই নাকি? তাহলে এগুলো করতে থাকো। হালা, আমি আসলাম ফ্রি হয়ে আড্ডা দিতে আর তুই আমার হাতে ফাইল দিচ্ছিস। আরে করো না, হাজার হোক আমি তোর 2 নাম্বার জামাই। আহারে কি শখ। গো। তোর না স্যারের সাথে মিটিং এ যাওয়ার কথা? দুপুরের পর। গুড। তারপর বল, ভাতিজি কবে দেখবো? আরে সবই তো জানিস, ও এখনো পিচ্ছি। শালা, লাগতে দিমু। কলেজে পড়ে আর এখনো পিচ্ছি, তাই না? তবু যদি ক্ষতি হয়? আজকে রাতে বাসরটা সেরে নে। আমি তো নতুন, তাই তোর বাসর ঘরে ভিডিওটা দিস, শিখতে পারবো। হালা লুচ্চা, কাজ কর। তুই আবার লজ্জা পাস? জানতাম না। ভাই মাপ চাই, কাজ কর। এরপর কাজ করতে লাগলাম আর কাজ করতে করতে লাঞ্চের টাইম হয়ে গেল। আমি খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে গাড়ি বের করলাম।
একটু পর স্যার আসলো। তারপর আমি যেতে লাগলাম। রাস্তাটা একটা পার্কের পাশ দিয়ে। আমি নিজের মতো করে ড্রাইভ করছি। হঠাৎ একপাশে চোখ পড়লো। দেখি ঐশী একটা ছেলের সাথে পার্কের বেঞ্চে বসে আছে। আমি এটা দেখে গাড়ি ব্রেক করলাম। আর গাড়ি ব্রেক করতেই স্যার বলে উঠলো, শাহরিয়ার কোনো সমস্যা? না স্যার। যাও তাহলে, দেরি হয়ে যাচ্ছে। আমি এটা দেখে নিশ্চুপ হয়ে গেলাম। এতক্ষণ হাসি খুশি ছেলেটা এখন চুপচাপ হয়ে গেল। নিজের প্রিয় মানুষকে অন্যের পাশে দেখবো সেটা কখনোই ভাবতে পারিনি। ওইদিকে ঐশী, আচ্ছা সানি, আমরা তো বন্ধু তাই না? আর শোনো, তোমায় কিছু কথা বলবো। বলো। তোমার সাথে কি শাহরিয়ার ভাইকে মিলে তোমার চেয়ে কত বছর বড়, আর তুমি যদি ডাক্তার হও তাহলে কি তোমার সাথে যায়? কথাটা শুনে ঐশী চুপ করে রইল। আর ঐশীকে চুপ থাকতে দেখে সানি আবার বলল, আরে তুমি এত সুন্দর একটা মেয়ে, আর তোমার সাথে কি ওই কালো ছেলে মানায় না? কিন্তু সে খুব ভালো। আজকাল ভালো বলে কোনো কথা নেই, আর সমাজে চলতে গেলে আমার মতো স্টাইল ছেলে দরকার। আজকে যেতে হবে, আল্লাহ হাফেজ। আর শোনো, এদিকে আমি ঐশীকে এই অবস্থায় দেখে খুব কান্না পাচ্ছে। কিন্তু ওই যে একটা কথা, ছেলেদের কখনো কান্না করতে নেই। ছেলেদের চোখে কান্না মানায় না, কারণ তারা পুরুষ। যে ছেলেটা বাসায় কোনো কাজ করে না কিন্তু পরিস্থিতির শিকার হলে সবকিছু করতে পারে, হ্যাঁ এটাই ছেলে। একটা ছেলে কখনো তার ভালোবাসাকে পরিবারের জন্য ছেড়ে যায় না, কিন্তু একটা মেয়ে পরিবারের জন্য ঠিকই চলে যায়। হয়তো আপনারা বলতে পারেন ছেলেরা কি তার পরিবারকে ভালোবাসে না, কিন্তু দিন শেষে দেখবেন একটা ছেলে পরিবারকে যেমন ভালোবাসে ঠিক তেমনি প্রিয় মানুষটিকেও ভালোবাসে। যার জন্য নিজের পরিবার ছাড়লাম, সবকিছু ছেড়ে তাকে নিয়ে চলে আসলাম। আর সেই ঐশী একটা ছেলের সাথে পার্কে, না এটা কি করে মেনে নেওয়া যায়। আমি কোনো মতে মিটিং শেষ করে সন্ধ্যায় নদীর পাড়ে চলে আসলাম। নদীর পাড়ে এসে বসে বসে কান্না করতে লাগলাম, যার জন্য নিজের লাইফ পরিবর্তন করলাম। আর সে অন্য একটা ছেলের সাথে। আজ পর্যন্ত আমি তাকে বকা পর্যন্ত দেইনি, হ্যাঁ এখনো দিব না। তুমি যা চাও তাই হবে। আমি না হয় অজানা রাজ্যে হারিয়ে যাব। এসব ভাবতে ভাবতে কখন যে রাত 11টা হয়ে গেল বুঝতেই পারলাম না। আমি উঠে বাসার দিকে হাঁটা দিলাম। রাস্তার একপাশে দিয়ে হেঁটে যাচ্ছি আর আজকের ঘটনা মনে করছি। আমি হেঁটে বাসায় আসলাম। বাসায় এসে কলিং বেল দিলাম। একটু পর ঐশী এসে দরজা খুলে দিল আর আমাকে দেখে বলল, অফিস শেষ হয় বিকাল 5টায়, আর তুমি রাত 11টায় আসলে। আমি কোনো কথা না বলে ভিতরে চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। আর তখন ঐশী আমার কাছে এসে বলল, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, আর চলো খাবার খাবা। আমি বাইরে থেকে খেয়ে আসছি। কেন, তুমি জানো না আমি তোমার ছাড়া খাই না? আমার শরীর খারাপ লাগছে, ঘুমাবো। আজকে তুমি এমন করছো কেন, কি হয়েছে? খুব ঘুম পাচ্ছে। আমি কম্বল জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। ঐশীও না খেয়ে শুয়ে পড়লো। সকালবেলা ঘুম ভাঙলো আজানের সময়। আমি উঠে পড়লাম, দেখি ঐশী এখনো ঘুমিয়ে আছে। আমি চুপচাপ ফ্রেশ হয়ে রেডি হয়ে বাইরে চলে আসলাম। বাহিরে এসে মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করে পার্কের রাস্তায় হাঁটতে লাগলাম। একা একা, এখন ভোর, তাই তেমন লোকজন নেই। আমি পার্কের রাস্তায় হেঁটে চলছি, ভালোই লাগছে পরিবেশটা, নিবিড় আর ঠান্ডা বাতাস বইছে। তখনই আমার ফোনে কল আসলো। আমি ফোনটা বের করে দেখে ঐশী কল দিয়েছে। আমি ফোনটা রিসিভ করলাম আর তখনই ওপাশ থেকে বলতে লাগলো, আমাকে না বলে চলে গেলে কেন, আর খাবার খেয়ে গেলে না কেন? তুমি ঘুমিয়েছিলে তাই ডাকিনি, আর আমার অফিসে কাজ আছে। আমি কি করলাম বলবে একটু? আরে তুমি আবার কি করবা, আর খাবার খেয়ে কলেজে যাও। বাই, আমি বিজি আছি। আমি কল কেটে দিলাম। তারপর ফোনটা সাইলেন্ট করে পকেটে রাখলাম। খুব খিদে পেয়েছে তাই পার্ক থেকে একটা রেস্তোরাঁয় আসলাম। এসে সকালে নাস্তা করে অফিসে চলে আসলাম। অফিসে এসে আমি ডেস্কে বসে কাজ করছি, কিন্তু কাজে মন বসছে না। কি করব, তখনই রাফা আসলো আর বলল, এই যে স্যার, মন খারাপ কেন? আরে না। স্যার বলছে আজকে তুমি আর আমি আরেকটা প্রজেক্ট নিয়ে কাজ। ও গুড। হাতের কাজগুলো শেষ কর, দুপুরের দিকে বের হব। আচ্ছা বন্ধু, তোমার যে মন খারাপ আমি বুঝতে পারছি। এখন বল কি ব্যাপার? আসলে তারপর আমি রাফাকে সব বললাম। সব শুনে রাফা ঐশীর উপর খেপে গেল। ঐশীকে মনে হচ্ছে ইচ্ছে মতো থাপ্পড় দেই। আচ্ছা যাও, আমি হাতের কাজগুলো শেষ করি। আর আমার একটা উপকার করবা? কি বল? ঐশীর সম্পত্তি ফিরিয়ে দিতে হবে। আচ্ছা, তোর দুলাভাইকে বলবো, তুই চিন্তা করিস না। ধন্যবাদ। আর এই নে সেই বাড়ির কাগজপত্র। আমি কিছু কাগজপত্র আগে তুলে রেখেছিলাম, এবার বাকিটা তোর জামাই করবে। ঠিক আছে। আর শোন, 2 দিনের মধ্যে কাজটা করতে বলবি প্লিজ, কারণ এই তারিখ ঐশীর জন্মদিন। আমি চাই এই দিনে উপহার দিতে। আচ্ছা ঠিক আছে, এবার কাজ কর। এরপর রাফা চলে গেল। ও আপনাদের বলা হয়নি, রাফার হাজবেন্ড পুলিশ, তাই কাজটা করতে বেশি সমস্যা হবে না। আমি কাজ করতে লাগলাম। কাজ করতে করতে দুপুর হয়ে গেল।
তারপর ক্যান্টিন থেকে কিছু খেয়ে অফিসের গাড়ি নিয়ে বের হলাম আমি আর রাফা। আমি গাড়ি ড্রাইভ করছি আর তখন রাফা বলল, দোস্ত, ঐশীর কলেজের সামনে দিয়ে যা। কেন? অনেকদিন দেখি না, যা। কিন্তু ভাই প্লিজ। এরপর আমি গাড়িটা কলেজের সামনে দিয়ে নিয়ে যেতে লাগলাম। তারপর আমরা যেতেই দেখি কলেজ ছুটি হয়েছে। আমি গাড়িটা একটু দূরে দাঁড় করালাম। আমি আর রাফা গাড়িতে বসে আছি। হঠাৎ দেখি ঐশী কালকের সেই ছেলেটার সাথে হেসে হেসে কথা বলে যাচ্ছে। মনে হয় পার্কের দিকে যাচ্ছে। আমি রাফার দিকে তাকালাম, দেখি মাথা নিচু করে আছে আর আমাকে বলল, দোস্ত, আমি বুঝতে পারিনি রে। আরে ধুর, বাদ দে। চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে, এই বিষয় নিয়ে পরে কথা বলবো। এরপর আমি আমাদের কাজের উদ্দেশ্যে যেতে লাগলাম। ওদিকে ঐশী আর সানি হেঁটে হেঁটে পার্কে চলে গেল। পার্কে তারা একটা জায়গায় বসলো। আর তখন সানি বলল, একটা কথা বলবো। বলো। আমি তোমায় খুব ভালোবাসি। কিন্তু এটা হয় না। তুমি আমার কাছে চলে আসো। আর সাহারা মনে হয়তো বাবার সম্পত্তির জন্য এমন করেছে। না, কিন্তু চলো দুজন মিলে শুরু থেকে শুরু করি। আমাকে সময় দাও কয়েকদিন। আচ্ছা শোনো, আমি তোমাদের জন্য ডিভোর্স লেটার তৈরি করব। আমার কাকা উকিল। এত তাড়াতাড়ি না, আমি বললে তারপর। আচ্ছা চলো, তোমাকে এগিয়ে দিয়ে আসি। না, লাগবে না, আমি রিক্সা নিয়ে চলে যাব। ঠিক আছে। এদিকে আমি মিটিং এ বসলাম। মিটিং শেষ হলো বিকালে। তারপর আরো কিছু কাজ করে সন্ধ্যাবেলায় অফিসে আসলাম। তারপর কাগজগুলো রেখে স্যারের রুমে গেলাম। স্যার, আসবো? আসো, তোমার জন্য অপেক্ষা করছি। আমি গিয়ে ফাইল জমা দিলাম আর স্যার দেখতে লাগলো। কিছুক্ষণ পর স্যার বলল, গুড, তোমার জন্য আমাদের কোম্পানি কাজটা পেয়েছে। স্যার, এই কোম্পানির আরেকটা শাখা আছে না? আছে, এটা তো রাঙামাটি। কেন? স্যার, আমাকে ট্রান্সফার করে দিন রাঙামাটি প্লিজ। কিন্তু কেন? স্যার, এমনি ওখানে একা থাকতে চাই, প্লিজ স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এই অফিসের ম্যানেজার হিসেবে পাঠাচ্ছি। আর ওখানে একটা লোক দরকার। স্যার, সাকিব কবে দেশে আসবে? আরো নাকি 2 বছর থাকবে। ও আচ্ছা স্যার, আমি 2 দিন পর যাব, আপনি ব্যবস্থা করে দিন। আচ্ছা, তোমার ম্যাডাম কিন্তু যেতে বলেছে, সবসময় তোমার কথাই বলে। স্যার, যাওয়ার আগে দেখা করে যাব, চলুন বাসার দিকে যাই। এরপর স্যারকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ড্রাইভার আমাকে আমার বাসার সামনে নামিয়ে দিয়ে স্যারকে নিয়ে চলে গেল। আমিও চলে আসলাম বাসায়। বাসায় এসে কলিং বেল দিলাম। একটু পর ঐশী এসে দরজা খুলে দিল। আমি কোনো কথা না বলে ফ্রেশ হতে চলে গেলাম। আমি ফ্রেশ হয়ে এসে দেখি ঐশী দাঁড়িয়ে আছে। তাকিয়ে দেখি প্রচুর রেগে আছে, কিন্তু আজ কেন জানি ওর রাগ আমার কাছে ভালো লাগছে না। আগে থাকলে হয়তো আমি রাগ ভাঙাতাম। আমি শুয়ে পড়লাম আর ঐশী এসে বলল, কি হয়েছে? কিছু না। আমার ভুলটা কোথায়? আরে তুমি কেন ভুল করবা? তাহলে আগের মতো আদর করো না কেন? আর খাবার খাও না কেন? আচ্ছা, খাবার দাও। আসো। তারপর ঐশী খাবার দিল। আমি উঠে বসলাম আর খাবার খেতে লাগলাম। অল্প খাবার খেয়ে শুয়ে পড়লাম আর তখন বলল, আমাকে একবার বললে না আমি খেয়েছি কিনা? সরি, মনে ছিল না। আমার খুব ঘুম পাচ্ছে, ঘুমাবো। ঐশী কান্না করছে। আমি মনে মনে বলতে লাগলাম, কেন এই মিথ্যে নাটক করছো? সরাসরি বলে দিলেই তো পারো। আমি আর তোমাকে বেশি দিন জ্বালাবো না। তোমার জন্মদিনের শ্রেষ্ঠ উপহার আমি দিব, যেটা তুমি চাচ্ছ, তবে সারা জীবন দূর থেকে ভালোবাসবো। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। আর মাঝরাতে ঘুম ভেঙে গেল। পাশে দেখি ঐশী ফোন টিপছে। আমি হালকা উকি দিয়ে দেখি কারোর সাথে চ্যাট করছে। আমার তখন মনে হচ্ছিল আমি একটা অপদার্থ, নিজের বউ অন্য কারোর সাথে চ্যাটিং করছে। এর চেয়ে কষ্ট আর কি হতে পারে? আমি চুপচাপ কান্না করতে লাগলাম। নিজের সবটা দিয়ে ঐশীকে ভালোবেসেছিলাম, কিন্তু ঐশী এতটা নিচে নামতে পারে আমি কখনো কল্পনা করতে পারিনি। কি দোষ আমার? আমি তো ভালোবেসেছিলাম। সেই রাতে আর ঘুম হলো না। রাত প্রায় 4টার দিকে ঐশী ঘুমিয়েছে, আমি ঘুমাইনি। আমি ফজরের আজানের সময় উঠে চুপচাপ রেডি হয়ে নিলাম। তারপর রেডি হয়ে বাসা থেকে বের হয়ে নামাজ পড়ে পার্কে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে সকালে নাস্তা করে অফিসে চলে আসলাম। অফিসে এসে কাজে মন দিলাম। আর একটু পর রাফা আসলো আর আমাকে বলল, দুপুরে থানায় যেতে বলছে। তার মানে একদিনের মধ্যে কাজ শেষ? দেখতে হবে না জামাইটা কার। আমি আজকে চলে যাব রাতে। আজকেই যেতে হবে? কালকে তো ঐশীর জন্মদিন। আর শোন, ঐশী যে ছেলেটার সাথে কথা বলে তার নাম সানি, বাসা এই জায়গায়। আরে ওই ছেলের ঠিকানা দিয়ে আমি কি করব? তবুও জেনে রাখ, আর ছেলেটা ভালো না। ও শোন, তুইও সাথে যাবি থানায়। আচ্ছা ঠিক আছে, এখন কাজ কর। এরপর রাফা চলে গেল আর আমিও কাজ করতে লাগলাম। কাজ করতে করতে দুপুর হয়ে গেল। তারপর স্যারের রুমে গেলাম। স্যার বলল, এই না তোমার টিকিট, ভোর 4টায় বাস ছাড়বে। আর এই যে ফাইল, আর এখানে তোমাকে রাজু নামে একটা ছেলে রিসিভ করবে। ওকে স্যার, এই নিন এই মাসের সমস্ত হিসাব। আর পিয়নের দিকে একটু খেয়াল রাখবেন, লোকটা সুবিধার না।
আচ্ছা, আর যাওয়ার সময় আমার বাসা হয়ে যেও। ওকে স্যার, যাই তাহলে। এরপর স্যারকে বিদায় দিয়ে রাফাকে নিয়ে থানায় আসলাম। থানায় এসে সোজা ভাইয়ার কেবিনে গেলাম। দেখি ভাইয়া কাজ করছে। আমাদের দেখে ভাইয়া ভিতরে যেতে বলল। আমরা গিয়ে বসলাম আর উনি বললেন, শাহরিয়ার, এই নাও ফাইল। এখানে সমস্ত সম্পত্তির কাগজপত্র আর দলিল আছে। আর ঐশীর কাকা কাকি এখন জেলে। আমি ফাইল নিলাম আর বললাম, ধন্যবাদ ভাই। এবার বলো কি খাবে? আজকে বাসায় চলো, তোমার খবর আছে। আমি কি করলাম? তখনই রাফা চলে গেল। আমি বললাম, ভাই রেগে আছে কেন? কালকে বাসায় যায়নি। ও আচ্ছা, আর ভাই আজকে রাঙামাটি যাচ্ছি। ও আচ্ছা, আর খুব তাড়াতাড়ি যাচ্ছে হওয়া। তাই নাকি? এই রাফাকে বলবে না, আমি গিয়ে সারপ্রাইজ দিব। ওকে তাহলে যাচ্ছি, আর দোয়া চাই। ওকে, আল্লাহ হাফেজ। এরপর বিদায় নিয়ে চলে আসলাম। আমি আর রাফা অফিসে আসলাম। অফিসে এসে কাজ করতে লাগলাম আর মোটামুটি সবার কাছ থেকে বিদায় নিলাম। এভাবে অফিস টাইম শেষ হলো। আমি স্যারের সাথে আরো কিছু কথা বলে বাসার দিকে যেতে লাগলাম। যাওয়ার সময় একটা গোলাপ কিনলাম। বাসায় যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। আমি গিয়ে কলিং বেল দিলাম। তারপর ঐশী এসে দরজা খুলে দিল। আমি গোলাপটা আগেই লুকিয়ে রেখেছি। আমি চুপচাপ ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে ফাইলটা আলমারিতে রেখে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি আজকে আর তেমন কোনো কথা বলছে না। হয়তো এতক্ষণ এই ছেলের সাথে কথা বলছিল আর আমি এসে বিরক্ত করলাম। আমি ভাবলাম এখন বাসায় কি করব, তাই ভাবলাম বাহির থেকে হেঁটে আসি। যেই ভাবা সেই কাজ। আমি বাহিরে চলে আসলাম। আমি চাচার দোকানে আসলাম। এসে চাচাকে চা দিতে বললাম আর চাচার সাথে গল্প করতে লাগলাম। আর তখনই আমার ফোনে কল আসলো। আমি ফোনটা বের করে দেখি সাকিব ফোন দিয়েছে। আমি কলটা রিসিভ করলাম। কি রে, কি অবস্থা? শালা, একদিন আমাকে ফোন দিয়েছিস? আরে অনেক বিজি থাকতে হয়। শুনলাম রাঙামাটি যাচ্ছিস। রে, কি হয়েছে বলতো? বাদ দে না, কি দরকার? আমাকে বন্ধু ভাবলে বল। শোন তাহলে। এরপর আমি আমার সাথে ঘটে যাওয়া সবকিছু সাকিবকে বললাম। সব শুনে সাকিব বলল, দোস্ত, তোকে সান্ত্বনা কিভাবে দিব, আমার ভাষা নেই। বাদ দে। আর দেশে আসবি কবে? আরো 2 বছর পর। ও আচ্ছা। এরপর সাকিবের সাথে আরো কথা বলে ফোন কেটে দিলাম। আর চাচার সাথে কথা বলতে বলতে রাত 10টা বেজে গেল। আমি চাচাকে বিদায় দিয়ে বাসার দিকে যেতে লাগলাম। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর তখন দেখি কিছু ছেলে একটা ছেলেকে মারছে। আমি তাদের কাছে গেলাম। আমি কাছে গিয়ে দেখি এটা সানি, যে ঐশীর সাথে কথা বলে। আমি পিছন ফিরলাম আর মনে হলো আজকে যদি আমার ভাইকে মারতো তাহলে কি আমি চলে যেতে পারতাম? না, ছেলেটাকে বাঁচাতে হবে। এই বলে আমি অন্য ছেলেদের মারতে লাগলাম। একসময় ছেলেগুলো দৌড়ে চলে গেল আর আমি পাশে তাকিয়ে দেখি সানি দাঁড়িয়ে আছে। আমি কাছে গিয়ে বললাম, ওরা তোমাকে মারছিল কেন? আসলে ওরা আমার সবকিছু নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি না করি তাই। ও আচ্ছা, রাতে বাইরে থাকতে নেই, বাসায় চলে যাও। এই বলে আমি আবার হাঁটা দিলাম। এদিকে ছেলেটা মনে মনে ভাবছে, শাহরিয়ার ভাই সত্যি খুব ভালো মানুষ। আজ ওনারা না থাকলে আমি হাসপাতালে থাকতাম। এসব ভেবে চলে গেল বাসায়। আমি বাসায় এসে কলিং বেল দিলাম, কিন্তু আজ ঐশী একটু দেরিতে দরজা খুললো আর হাতে দেখি ফোন স্ক্রিন অন করা। আমি আর না তাকিয়ে বিছানায় শুয়ে পড়লাম। আর তখন আমায় বলল, খাবার খাবে না? না। আগে বললে কি হতো, তাহলে রান্না করতাম না। সরি। ভালো লাগে না নাটক। চুপ করে রইলাম। আমি একসময় ঘুমিয়ে পড়লাম। আর যখন ঘুম ভাঙলো তখন দেখি রাত 3টা বাজে। আমি পাশে তাকিয়ে দেখি ঐশী ঘুমিয়ে আছে। আমি ঐশীর ফোনটা হাতে নিলাম আর চেক করলাম, কিন্তু পাসওয়ার্ড দেয়া আগে তো আমার নাম ছিল, তাই আমার নাম দিলাম, কিন্তু পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে। আমার আবার মনে হলো সানির নাম দেওয়ার জন্য। আমি সানির নাম দিলাম, দেখি লক খুলছে। ফোনে লক খুলতেই আমি অবাক, কারণ ওয়ালপেপারে সানির পিক। আমার ইচ্ছে করছে ফোনটা ভেঙে ফেলতে। নিজের ভালোবাসার মানুষের ফোনে অন্যের পিক, তাও আবার ওয়ালপেপারে। আর পাসওয়ার্ড, বাহ কি সুন্দর। আমি চ্যাটিং চেক করলাম, দেখি রাত 1:34 পর্যন্ত কথা হয়েছে। আমি ফোনটা রেখে দিলাম। তারপর টেবিলে বসলাম আর একটা কাগজ দিলাম আর লিখতে লাগলাম, পাগলি, তুই যখন এই চিরকুটটা পড়বে তখন আমি অনেক দূরে থাকবো। তোমাকে অনেক ভালোবেসেছিলাম, নিজের সবটা উজাড় করে দিয়েছিলাম, কিন্তু যেদিন দেখলাম তুমি অন্য কারোর সাথে পার্কে বসে আড্ডা দিচ্ছ, তখন মনে হয়েছিল আত্মহত্যা করি, কিন্তু কেন করিনি জানো? ওই যে মহাপাপ, এর জন্য বেঁচে আছি। এত ভালোবাসি তবুও বুঝলে না। আর হ্যাঁ, আমি তো তোমার যোগ্য না। আমার চেহারা খারাপ আর আমি তোমার থেকে অনেক বছরের বড়। তোমার সাথে আমার মিলে না, কিন্তু তুমি যদি প্রথমে না করতে তাহলে এত কষ্ট হতো না। আমি ভুলছিলাম। তোমার বাবার সম্পত্তি তোমায় ফিরিয়ে দিলাম, ফাইলে সব আছে, পারলে সেখানে চলে যেও। আর সানি ভালো ছেলে, তার সাথে নতুন জীবন শুরু করো। দোয়া করি তোমাকে ডিভোর্স দিতে পারবো না, তবে এটা ভেবো না আমি কোনোদিন স্ত্রীর অধিকার নিয়ে সামনে আসবো না। আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি তো এখন আর পিচ্চি বউ নেই,
তুমি এখন অনেক বড় হয়ে গেছো। ইচ্ছে করছিল শেষবার জড়িয়ে ধরতে, কিন্তু অধিকারটা আর নেই। পাগলি রে, খুব ভালোবাসতাম তোকে। নিজের খেয়াল নিও, আর সানিকে কষ্ট দিও না। ছেলেটার বয়স অল্প, হয়তো সামলাতে পারবে না। চলে গেলাম বহু দূরে, এখানে তুমি নামক কেউ থাকবে না, আর নিজের স্বপ্ন পূরণ করবা। আর লিখতে পারছি না, ভিতরটা ফেটে যাচ্ছে। তুমি আমার আদরের পিচ্চি বউ হিসেবে থাকবে। আল্লাহ হাফেজ, ইতি পাগল। আমি চিরকুট লিখে চোখ মুছে ব্যাগ গুছিয়ে নিলাম, আর আমি রেডি হয়ে আলমারি থেকে ফাইলটা বের করে চিরকুটটা পাশে রাখলাম, আর গোলাপটা চিরকুটের উপর রেখে একবার ঐশীর দিকে তাকালাম। দেখি বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। দেখতে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেই। কিন্তু না, সব ইচ্ছে কি আর পূরণ হয়? আমি বেরিয়ে আসলাম। আমি ফোন বের করে দেখি 3:45 বাজে। আমি তাড়াতাড়ি করে ব্যাগ নিয়ে হাঁটা দিলাম। তারপর বাস স্টেশনে এসে বাসে উঠলাম। তারপর ফোন থেকে সিমটা খুলে ভেঙে দিলাম। ফোনটা পকেটে রেখে বাহিরের দিকে তাকিয়ে আছি আর নিঃশব্দে কাঁদছি। বাস তার আপন গতিতে চলতে লাগলো। এভাবে কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই। ওদিকে ঐশী ঘুম থেকে উঠে দেখে আমি শাহরিয়ার পাশে নেই। তারপর উঠে টেবিলের কাছে গিয়ে দেখি চিরকুটের উপর গোলাপ রাখা। ঐশী কৌতূহল হলো, তাই চিরকুটটা পড়তে শুরু করলো। চিরকুটটা পড়া শেষ করে নিশ্চুপ হয়ে গেল আর কান্না করতে লাগলো। আর বলতে লাগলো, আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারিনি। এই কথা বলে চিরকুট বুকে জড়িয়ে বসে কান্না করতে লাগলো।